जो छात्र छात्राओं ने इतनी अश्लील इतनी भद्दी गालियां प्रधानमंत्री को दिया, तो मुझे तो ऐसा लगता है कि जिन छात्रों ने इस तरह की अश्लील हरकतें किया है तो वो अपने माँ के कोख को शर्मसार किया है। চুপ থাকার দিন শেষ। সরকারের হাজার কোটি টাকার মিডিয়া ট্রায়াল, সাজানো অপরাধীর তালিকা আর মিথ্যের ফানুস উড়িয়ে আজ আমরা সত্যিটা টেনে বের করব। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। যন্তর মন্তরের হাই সিকিউরিটি জোনে ইট পাথরে ঠাসা রহস্যময় ট্রাক এলো থেকে যেদিন পুলিশ ছাত্রদের উপর লাঠি আর কাঁদানে গ্যাস চালালো, তার ঠিক 4 দিন পর হাজার খানেক তথাকথিত দাগী অপরাধী রাজপথে এলো কিভাবে? আর যুব সমাজকে গালি দেওয়া বিজেপি সাংসদের পক্ষে সাফাই গাইতে গিয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটে রিলস যখন থমকে দাঁড়ায়, তখন বুঝতে হবে খেলা আর সাধারণ নেই। সোজা কথায় আসে, ককরোচ জনতা পার্টির আন্দোলন কি আবার শুরু হতে চলেছে? কেন্দ্রীয় সরকার কি জেনজি ছাত্রদের পিঠে ছুরি মারল? সুপ্রিম কোর্ট যখন স্পষ্ট নির্দেশ দিল আন্দোলনকারীদের বিরুদ্ধে ঝুলন্ত সব এফআইআরে তদন্ত চালিয়ে যেতে হবে, তখন কেন্দ্র সরকার আদালতের সামনে ঠিক কি জবাব দিল? মনে করে দেখুন, ককরোচ জনতা পার্টির সঙ্গে বৈঠকে কিন্তু বিজেপি সরকার কথা দিয়েছিল সমস্ত এফআইআর প্রত্যাহার করা হবে। তাহলে আদালতে সুপ্রিম কোর্ট যখন তদন্ত চালিয়ে যাওয়ার কথা বলছে, কেন্দ্র নীরব কেন? এটাই কি সরকারের প্রতিশ্রুতি রক্ষা? এ কি দ্বিচারিতা নয়? মনে আছে সেই পাথর বোঝাই ট্রাকের কথা? 16 থেকে 20 জুলাইয়ের মধ্যে হঠাৎ করেই অকুস্থলে সেই রহস্যময় ট্রাকের আবির্ভাব ঘটেছিল। নেটিজেনদের এই এক্সপোজকে অবশ্য দিল্লি পুলিশ অস্বীকার করেছে, কিন্তু আসল খেলাটা খেলছে দরবারি মিডিয়া আর শাসক দলের সাংসদরা। তারা দিন রাত জেনজি ছাত্রদের নাম কালিমা লিপ্ত করতে ব্যস্ত। দরবারি মিডিয়া চেঁচিয়ে বলছে আন্দোলনে নাকি খুনের আসামি আর দাগী অপরাধীরা ঢুকে পড়েছে, কিন্তু তারা একটি সহজ হিসাব চেপে যাচ্ছে। গত 20 জুলাই কিন্তু ছাত্র বা জনতা নয়, হিংস্রতা দেখিয়েছিল স্বয়ং দিল্লি পুলিশ। আর যে তথাকথিত অপরাধীদের কথা বলা হচ্ছে তারা আন্দোলনে পৌঁছেছে 24 থেকে 26 জুলাইয়ের মধ্যে। প্রশ্ন হলো, 20 তারিখের ঘটনার পর হঠাৎ 24 থেকে 26 জুলাইয়ের মধ্যে এরা কোত্থেকে এলো? উত্তর খুব স্পষ্ট। এর মাঝেই বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত আরো এক ধাপ এগিয়ে গেছেন। তিনি জেনজি নারী আন্দোলনকারীদের বলছেন জেনারেটর গটার, সহজ ভাষায় জেনারেশন নর্দমা। কঙ্গনা বলছেন জেনজি মানে ড্রাগস আর মদ খাওয়া মেয়ে। আর বিজেপির না বাকি সাংসদেরা কঙ্গনাকে পেছন থেকে সমর্থন যোগাচ্ছেন। এর আগেও কঙ্গনা কৃষকদের গাল দিয়েছিলেন, যার ফলস্বরূপ চণ্ডীগড় বিমানবন্দরে এক মহিলা কনস্টেবলের কাছে ঠাটিয়ে চড়ও খেয়েছিলেন। কঙ্গনার নিজের অতীত ইতিহাস কি তা এদেশের কারোর অজানা নয়। তা সত্ত্বেও এই কুরুচিকর মন্তব্যের পর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার শুনুন ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাস কি বলছেন। সৌরভ দাসের কথাই এটা সম্পূর্ণ সরকারের বিশ্বাসঘাতকতা। সরকার 22 জুলাই পুরো দেশের সামনে গ্যারান্টি দিয়েছিল, শুধু দিল্লিতে নয়, দেশের সমস্ত বিজেপি বা এনডিএ শাসিত রাজ্যে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া প্রতিটি এফআইআর প্রত্যাহার করা হবে, ভবিষ্যতে কোনো ছাত্রের উপর ব্যবস্থা নেওয়া হবে না। আর এই প্রতিশ্রুতি বাস্তবায়নের ডেডলাইন দেওয়া হয়েছিল মঙ্গলবার, মানে আজ পর্যন্ত। তাহলে সুপ্রিম কোর্টে আজ কেন অন্য সুর? সরকার কি নিজের কথা রাখলো নাকি পুরোটাই ছিল ছক? রাত 12টা বাজতে মানে ডেডলাইন শেষ হতে আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি, অথচ লিখিত আশ্বাসের নামগন্ধও নেই। বিহার আর আসামের মতন হাতে গোনা 2-1টা রাজ্যে হয়তো এই গ্যারান্টি নিয়ে নোটিফিকেশন বেরিয়েছে, কিন্তু কেন্দ্র সরকার বা অন্য কোনো রাজ্য থেকে আন্দোলনকারীদের হাতে কোনো লিখিত নিশ্চয়তা পৌঁছায়নি। কিছুক্ষণ আগে সরকারের আমন্ত্রণে তাদের প্রতিনিধিদের সঙ্গে সৌরভ দাস দেখা করতে যান। সেখানে গিয়ে তিনি কি দেখলেন? সরকারের প্রতিনিধিরা সৌরভের সামনে সুপ্রিম কোর্টের একটা নির্দেশের 4 নম্বর ধারা বাড়িয়ে দিলেন, যেখানে লেখা ঝুলন্ত এফআইআর গুলোতে তদন্ত চলতে পারে। কেন্দ্র সরকার হাত ধুয়ে ফেলে যুক্তি দিচ্ছে মামলাটি নাকি এখন আদালতে বিচারাধীন, তাই তারা বাধ্য। সিজেপি মুখপাত্র সৌরভ দাস স্পষ্ট জানতে চাইলেন আপনারা লিখিত গ্যারান্টি দেবেন কি দেবেন না? সরকারের মুখ বন্ধ। সরকারের কাছ থেকে আর কোনো জবাব আসেনি। এটা কোনো আইনি জটিলতা নয়, এটা দেশের যুব সমাজের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। সৌরভ দাস এবং জেনজি নেতৃত্ব পরিষ্কার জানিয়ে দিয়েছেন সরকার মুখ ফোটাতে না চাইলেও বা প্রতিশ্রুতি ভাঙলে এই সিদ্ধান্ত কোনো ছাত্র মেনে নেবে না। সরকার যদি পিছু হটে তবে দিল্লি থেকে শুরু করে দেশ জুড়ে আবারও শুরু হবে গণ আন্দোলন। কোনো আন্দোলনকারীকে একা ছাঁটাই হতে বা টার্গেট হতে দেওয়া যাবে না।
কিন্তু খাপ খোলার মূল গল্প তো অন্য জায়গায়। মনে করে দেখুন, যন্তর মন্তরের কাছে পাথরের ঠাসা সেই রহস্যময় ট্রাক এসে হাজির হওয়ার প্রথম ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ইট আর পাথরে ভর্তি এক বিরাট গাড়ি দাঁড়িয়ে আছে। এই ভিডিওর সত্যতা আর রহস্য উদ্ঘাটন করতে নিউজ লন্ড্রির সাংবাদিক অবধেশ কুমার চালিয়েছিলেন এক তদন্ত। 20 জুলাই সকালে ককরোচ জনতা পার্টি একটি ভিডিও রিলিজ করে বড়সড় প্রশ্ন তুলেছিল, পাথরে ঠাসা এই বিশাল ট্রাকটা যন্তর মন্তরের মতন সংবেদনশীল এলাকায় কি করছে। আশঙ্কা করা হয়েছিল পুলিশকে নিজেই পাথর ছুঁড়ে হিংসা ছড়িয়ে ছাত্রদের ফাঁসানোর ছক কষছে। এই ট্রাকটি কোথা থেকে এলো? রিপোর্টার অবধেশ কুমারের অনুসন্ধানে চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। দেখা যায় 16 জুলাই এই ট্রাকটির সঙ্গে একটি মারুতি ইকো ভ্যানের ধাক্কা লেগেছিল। তারপর দুটো গাড়িকে সংসদ মার্গ থানার পাশে দাঁড় করিয়ে রাখা হয় এবং ঘটনাটি পুলিশি রেকর্ডে নথিভুক্ত ছিল। মজার বিষয় হলো, শুরুতে দিল্লি পুলিশ নিউজ লন্ড্রিকে দাবি করেছিল ওই ভ্যানটি নাকি আন্দোলনকারীরা ভেঙে গুড়িয়ে দিয়েছে। কিন্তু রিপোর্টার যখন তথ্য প্রমাণ সহ অ্যাক্সিডেন্টের কথা ফাঁস করে দিলেন, পুলিশ অমনি চুপ মেরে গেল। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে পুলিশ সেই পাথর ভর্তি ট্রাকটির লোকেশনই বদলে দিল। একদিন দেখা গেল সেই ট্রাক দাঁড়িয়ে রয়েছে যুব কংগ্রেসের দফতরের সামনে। প্রশ্ন হলো, পাথরে বোঝাই একটি ট্রাকের জায়গা বারবার এভাবে কেন বদলাচ্ছিল দিল্লি পুলিশ? তারা কেন স্পষ্ট কিছু বলতে পারছিল না? অবশ্যই নিউজ লন্ড্রির এই এক্সপোজ প্রকাশিত হওয়ার পর দিল্লি পুলিশ তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোল নামে এবং রিপোর্টটি খণ্ডন করে। পুলিশের সাফাই, ট্রাকটি 16 তারিখে বাজেয়াপ্ত করা হয়েছিল। সংসদ মার্গ থানায় জায়গা না থাকায় সেটি বাইরে দাঁড় করানো ছিল এবং 20 তারিখে সরিয়ে নেওয়া হয়। কিন্তু এখানেই আমাদের সোজা প্রশ্ন, 16 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত ইট পাথরে ভর্তি এই বিপজ্জনক ট্রাকটি ওই পুরো হাই সিকিউরিটি এলাকায় পড়ে রইল কেন? দিল্লি পুলিশকে এই সঠিক জবাব দিতে পারবে? আপনারা যদি ভুলে গিয়ে থাকেন তবে ককরোচ জনতা পার্টির এক সদস্যের সেই তীব্র প্রতিবাদের কথা মনে করিয়ে দিই। তিনি সরাসরি পুলিশের মুখে আঙুল তুলে প্রশ্ন করেছিলেন, দেশের পার্লামেন্টের ঠিক সামনে যেখানে ভিআইপি আর এমপিদের চলাচল, সেখানে এই নো এন্ট্রি জোনে পাথরের ট্রাক এলো কিভাবে? পুলিশ 3 দিন ধরে এটাকে সরাচ্ছে না কেন? কার নির্দেশে এই পাথর ভর্তি ট্রাক এখানে দাঁড়িয়ে রয়েছে? কারোর কাছে কোনো উত্তর ছিল না। পুরো ঘটনায় কি তবে আন্দোলনের গায়ে হিংসাত্মক তকমা সাটার এক পূর্ব পরিকল্পিত ছক ছিল? কি অদ্ভুত নাটক, কি অদ্ভুত সমস্ত রহস্যময় চরিত্র আর ঘটনা। পুলিশ দাবি করছে জায়গার অভাবে ট্রাকটি 4 দিন ধরে সংসদ মার্গ থানার আশেপাশেই রাখা ছিল, কিন্তু হাই সিকিউরিটি জোনে ইট পাথরের ঠাসা একটি গাড়ি এভাবে ঘুরে বেড়াবে আর কেউ কিছু জানবে না? এটা কি কেবলই কোনো কাকতালীয় ঘটনা, নাকি পুরো ব্যাপারটাই একটা সাজানো চিত্রনাট্য? আর এতেই ঘি ঢালছে দরবারি মিডিয়া। তাদের সাংবাদিকরা ফলাও করে প্রচার করছে দিল্লি পুলিশ নাকি ফেসিয়াল রিকগনিশন সিস্টেম, সার্ভেলেন্স আর ক্রিমিনাল ডোজিয়ার ব্যবহার করে আন্দোলনে আসা 2873 জন মানুষকে শনাক্ত করেছে। সাংবাদিক রাহুল শিবশঙ্কর টুইট করে এই ঘটনাটি জানিয়েছে। ভাবুন একবার, দরবারি মিডিয়ায় চোখ ধাঁধানো পরিসংখ্যানটি দেখুন। 101 জনের বিরুদ্ধে মার্ডার কেস, 62 জনের বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডার, 61 জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, 29 জন আর্মস অ্যাক্ট বা অস্ত্র আইন লঙ্ঘন, 67 জন এনডিপিসি বা মাদক মামলায় অভিযুক্ত। মোট 1000 জনেরও বেশি মানুষের বিরুদ্ধে মারাত্মক সব অপরাধের রেকর্ড রয়েছে। শুনতে খুব থ্রিলিং লাগছে, তাই না? কিন্তু ঠিক এই জায়গায় এসে খোদ দিল্লি পুলিশ আর দরবারি মিডিয়ার ধামা ধরা সাংবাদিকরা হাতে নাতে ধরা পড়ে গেছে। একটু হিসেব মেলান। পুলিশ আর টিভির নথিপত্রই বলছে এই তথাকথিত দাগী অপরাধীরা আন্দোলন স্থলে পৌঁছেছিল 24 থেকে 26 জুলাইয়ের মধ্যে, আর দিল্লি পুলিশ ছাত্রদের উপর টিয়ার গ্যাস, লাঠিচার্জ আর পাথর বৃষ্টি চালিয়েছিল কবে? 20 জুলাই। তাহলে পুলিশের হিংস্রতার ঘটনার 4 দিন পর 24 থেকে 26 জুলাইয়ের মধ্যে হঠাৎ এই হাজার খানেক অপরাধী সমাবেশ স্থলে এলো কোত্থেকে? এদের কে পাঠালো? অভিজিৎ দীপকে তাদের ডেকে এনেছিলেন, নাকি আন্দোলনের গায়ে অপরাধী তকমা সেটে দেওয়ার জন্য কোনো অদৃশ্য ক্ষমতার ইশারায় তাদের পাঠানো হয়েছিল? উত্তর অস্পষ্ট। শুধু মিডিয়া ট্রায়াল করেই এরা থামেনি। জেনজি তরুণদের উপর সরাসরি হিংসা উস্কে দেওয়া হচ্ছে। কেরালার আরএসএস আদর্শবাদী টিজি মোহনদাস প্রকাশ্যে মন্তব্য করেছেন, ককরোচ জনতা পার্টির সমর্থকদের সোজা গুলি করে মারা উচিত। শুধু তাই নয়, এই লোকটা
আর গুরুমূর্তির মতন চরমপন্থীরা মিডিয়া সাক্ষাৎকারে বলেছে আন্দোলনে আসা তরুণীরা নাকি ধর্ষণ পছন্দ করে, আর আন্দোলনকারীরা সব রেপিস্ট, গ্যাংস্টার এবং খুনি। এর সঙ্গেই তাল মিলিয়ে বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত তরুণ সমাজকে জেনারেশন গাটার বলে গাল দিয়ে যাচ্ছেন। গল্পের ছকটাকে এবার বুঝতে পারছেন? একদিকে রহস্যময় পাথরের ট্রাক, অন্যদিকে ডেটা টেম্পারিং করে তৈরি সাজানো অপরাধীর তালিকা, সবটাই আন্দোলনকে পিষে মারার রাজনৈতিক ষড়যন্ত্র। কঙ্গনা রানাওয়াতের কুরুচিকর বক্তব্যটি আপনারা নিজের চোখেই পর্দায় দেখুন। তিনি জেনজি নারী আন্দোলনকারীদের আক্রমণ করতে গিয়ে লিখেছেন, সবচেয়ে অবাক করা মনোভাব সেই তথাকথিত স্বাধীনচেতা হিন্দু নারীদের, যারা আত্মনির্ভরশীল হওয়ার নাটক করে কিন্তু স্বাধীনতা নিজের যোগ্যতায় অর্জন করতে পারে না। আধুনিক ভারতীয় নারীদের এই নতুন প্রজন্মকে আমি বলি জেনারেশন গাটার। সমাজকে দেওয়ার মতন এদের কিছুই নেই। এরা পড়াশোনায় বাজে, দেখতে কুৎসিত, আর এতটাই বখাটে যে সংসার সামলানোর যোগ্যও নয়। মা বাবার টাকায় বসে মদ, ড্রাগস খাওয়া আর একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করাই এদের তথাকথিত স্বাধীনতা। এরা স্বাধীন নয়, এরা বখাটে এবং গটার ছাপ। নিজে একজন মেয়ে হয়ে মেয়েদের সম্পর্কে কোন মানসিকতা থেকে এমন কদর্য মন্তব্য করলেন কঙ্গনা, তা কুইনই বলতে পারবেন। কঙ্গনা কোনো প্রমাণ ছাড়াই এত বড় কথা বলে দিলেন। কঙ্গনা, আপনাকে একটু আপনার অতীত মনে করিয়ে দিই। করোনা মহামারীর সময় আপনারই একটি ভিডিও সামনে এসেছিল যেখানে আপনি নিজে স্বীকার করেছিলেন যে আপনি ড্রাগস সেবন করতেন। এক সিনেমার প্রমোশনে আপনি নিজেই বলেছিলেন এবার জমিয়ে মদ খাওয়া যাক। আপনি এও দাবি করেছিলেন যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনাকে যৌন শোষণ করা হয়েছে, যার প্রতি আমাদের পূর্ণ সমবেদনা রয়েছে। কিন্তু নিজের অতীতে যার এত কিছু ঘটে গেছে, তিনি আজ অন্য নারীদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন। মনে করে দেখুন, এই কঙ্গনায় কৃষকদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, যার জেরে তার এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। আর তার ফলে চণ্ডীগড় বিমানবন্দরে এক মহিলা সিকিউরিটি কর্মী তাকে ঠাটিয়ে থাপ্পড় কষিয়েছিলেন। আজ তিনি জেনজি তরুণীদের এভাবে নোংরা ভাষায় গাল দিচ্ছেন। তবে কঙ্গনার বক্তব্য সম্পর্কে সৌরভ দাস স্পষ্ট বলেছেন, এই মন্তব্যকে তারা পাত্তাই দিচ্ছেন না। সৌরভ দাস বলছেন, কঙ্গনা রানাওয়াতকে খোদ তার নিজের দল বিজেপি আর গুরুত্ব দেয় না, তাহলে আমরা কেন সময় নষ্ট করব? জেনজি বা জেন আলফা দেশের কোনো তরুণী কঙ্গনার কথাকে সিরিয়াসলি নেয় না। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয়টা কি জানেন? একজন মহিলা হয়ে অন্য মহিলাদের এভাবে অপমান করার পরও বিজেপি কিন্তু তাদের এই বিতর্কিত সাংসদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, বরং তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন। এমনকি বিজেপির এক মহিলা সাংসদও কঙ্গনার সুরে সুর মিলিয়ে জেনজি তরুণীদের মায়ের গর্ভের বোঝা বলে কটাক্ষ করছেন। রাজনীতি আর ক্ষমতার অহংকার কতটা নিচে নামলে তরুণ সমাজের অধিকারের আন্দোলনকে এভাবে আক্রমণ করা যায় তা আজ স্পষ্ট। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? রাজ্যসভার সেই বিজেপি মহিলা সাংসদের বক্তব্য শুনুন। তিনি বলেছেন, শ্রদ্ধেয় এমপি কঙ্গনা রানাওয়াত একদম ঠিক বলেছেন। ককরোচ পার্টি, কংগ্রেস আর বিরোধী দলগুলো যেভাবে ওই ছাত্রদের উস্কে দিয়েছে এবং তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে অভদ্র গালিগালাজ করেছে, আমি বলবো ওই ছাত্রছাত্রীরা যে গর্ভে জন্ম নিয়েছে নিজেদের মায়ের সেই গর্ভকেই কলঙ্কিত করেছে। ভাবুন একবার, মুখের ভাষা কতটা নিচে নেমেছে। একদিকে গালাগাল, মিথ্যাচার, অন্যদিকে আদালতের নীরবতা। মনে করে দেখুন অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাম্বার কথা। তিনি প্রকাশ্যে এক তরুণী আন্দোলনকারীকে থাপ্পড় মেরেছিলেন। সেই ভিডিও পুরো দেশের সামনে স্পষ্ট ছিল না। তা সত্ত্বেও দিল্লি হাইকোর্ট কি বলল? বার অ্যান্ড বেঞ্চ এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে বলা হয়েছে, আদালত বলেছে একটি ভিডিওতে দেখা যাচ্ছে বলে আমরা একজন অফিসারের ভাবমূর্তি নষ্ট করতে পারি না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। বার অ্যান্ড বেঞ্চ টুইট না করলে হয়তো আমরা হাইকোর্টের এই পর্যবেক্ষণ জানতেই পারতাম না। ভাবুন একবার, ভিডিওতে অপরাধ স্পষ্ট দেখার পরও সন্দীপ লাম্বার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হলো না। ন্যায়ালয়ের ভূমিকা নিয়ে নতুন করে কি বা বলার আছে, যেখানে বিচারকদের একাংশকে প্রকাশ্যে আরএসএস এর অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়, সুপ্রিম কোর্টের বিচারপতিকে দেখা যায় প্রধানমন্ত্রীর সঙ্গে গণেশ পুজোয় একসঙ্গে আরতি করতে। সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ বিচারপতি যদি প্রধানমন্ত্রীকে নিজের বাড়িতে ডেকে আপ্যায়ন করেন, তাহলে গোটা দেশে নিম্ন আদালতের কাছে কি মেসেজটা পৌঁছয় ভেবে দেখেছেন? এই দৃশ্য দেখার পর কজন জজ সাহেবের বুকের পাটা আছে ক্ষমতার বিরুদ্ধে রায় দেবেন? আর অন্যদিকে জুনাইদের কি হাল করা হলো? ছেলেটার অপরাধ কি ছিল জানেন? তিনি কেবল আন্দোলনকারীদের ক্ষুধার্ত শিশুদের কাছে খাবার পৌঁছে দিচ্ছিলেন। তাকে পুলিশ এতভাবে হেনস্থা করলো যে রেড মাইকের ইন্টারভিউতে ছেলেটা অঝরে কেঁদেই ফেললেন। বাই দ্য ওয়ে,
বহু ছাত্রকে এখনো পুলিশি হেফাজতে আটকে রাখা হয়েছে। পরিস্থিতিটা দেখলেই এক চরম অসহায়তা তৈরি হয়। একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশের অজুহাতে কেন্দ্র নীরব, অন্যদিকে দিল্লি হাইকোর্ট প্রকাশ্য পুলিশি হিংসাকে আড়াল করছে। তার ওপর চাটুকার দরবারি মিডিয়া দিন রাত মিথ্যের জাল বুনে যাচ্ছে। এই নিরপেক্ষ রিপোর্টের তথ্য এলেই দিল্লি পুলিশ অমনি প্রেস নোট জারি করে খণ্ডন করছে। অথচ মজার বিষয় দেখুন, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জেনজি তরুণদের মান ভাঙাতে এবং তাদের সঙ্গে কথা বলতে পরপর তিনটে ইনস্টাগ্রাম রিলস পোস্ট করেছিলেন। তাহলে কঙ্গনা রানাওয়াত আর তার অন্ধভক্ত সমর্থকদের কাছে আমার প্রশ্ন, প্রধানমন্ত্রী নিজে যাদের মান ভাঙাতে রিলস বানিয়ে বার্তা দেন, তাদের কোন যুক্তিতে আপনারা জেনারেশন গাটার কিংবা গর্ভের কলঙ্ক বলেন? ক্ষমতার অহংকারে মত্ত এই সরকার এত সহজে সোজা পথে হাঁটার পাত্র নয়। জেনজি তরুণদের আত্মত্যাগ আর লড়াই আবারও প্রমাণ করছে যে ক্ষোভের আগুন নিভে যায়নি, পরিবেশ আবারও চরম উত্তপ্ত। সরকার যদি এভাবে বিশ্বাসঘাতকতা চালিয়ে যায়, তবে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে এই আন্দোলন আবারও রাজপথে দাবানলের মতন ছড়িয়ে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। ইতিহাস সাক্ষী, পৃথিবীর প্রায় সব বিদ্রোহ আর মুক্তি সংগ্রামেরই মূল প্রাণশক্তি ছিল এই যৌবন। ফরাসি বিপ্লব থেকে শুরু করে মাও সেতুং এর আন্দোলন কিংবা 1960-এর দশকে বিশ্বব্যাপী ছাত্র যুব আলোড়ন, সবখানেই আগুন জ্বালিয়েছিল তরুণ সমাজ। চীনের কমিউনিস্ট বিপ্লবের সময় তো স্পষ্ট বলা হয়েছিল, তরুণরাই আজকের প্রোলেতারিয়েত। মনে করে দেখুন, ইয়াং আয়ারল্যান্ড, ইয়াং ইতালি কিংবা ইয়াং টার্কের ঐতিহাসিক সংগ্রামের কথা। মনে করুন হংকং, কেনিয়া কিংবা সাম্প্রতিক নেপাল এবং বাংলাদেশের রক্তঝরা তরুণ বিদ্রোহের কথা। ইতিহাসের প্রতিটি ঐতিহাসিক সন্ধিক্ষণে এভাবেই বারবার বিদ্রোহ ব্যাকুল হয়ে উঠেছে যৌবন। মনে রাখবেন, লাঠির ভয় দেখিয়ে কিংবা মিডিয়া ট্রায়াল চালিয়ে কোটি কোটি তরুণের কণ্ঠরোধ করা যায় না। যে রাজপথ তরুণদের বন্দী করতে চেয়েছে, সেই রাজপথই শেষে ক্ষমতার মসনদ উল্টে দিয়েছে। চোখ রাখুন আগামী দিনের লড়াইয়ের ময়দানে, কারণ জেনজি পিছু হটতে শেখেনি। শেষ হাসিকে হাসবে, তার বিচার করবে এই দেশের জনতাই। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।